জিঙ্কের পাত্র, ফেরাস সালফেট দ্রবণ রাখা যাবে কি যাবে না? পরে আমি ফেরাস সালফেট দ্রবণ যদি নিই, পাত্রের জিঙ্কের সাথে ফেরাস সালফেট বিক্রিয়া করবে, তো বিক্রিয়া করে জিঙ্ক সালফেট আর আয়রন পাওয়া যাবে। এখন এই বিক্রিয়াটা যদি আদৌ ঘটে যায়, এই বিক্রিয়াটা যদি ঘটে জিঙ্কের পাত্রে ফেরাস সালফেট নেয়ার পর, যদি জিঙ্ক সালফেট আর আয়রন হয়ে যায়, আমি এই জিঙ্কটা আর পাচ্ছি, এই জিঙ্কটা আর আছে। পাত্রের জিঙ্কের সাথে যদি ফেরাস সালফেট বিক্রিয়া করে ফেলে, পাত্রটা আর থাকবে? থাকবে না। এই প্রবলেমটা সলভ করব। পরীক্ষায় সৃজনশীলে এভাবে আসতে পারে, জিঙ্ক ধাতুর পাত্রে ফেরাস সালফেট দ্রবণ রাখা যাবে কিনা। আমাদেরকে জিঙ্ক, এটা কি দেয়া আছে? এটা জারণ বিভব দেয়া আছে। একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি ঘটবে না সেটার উপর ডিপেন্ডেন্ট আমি ওই ধাতুর দ্রবণ ওই পাত্রে রাখতে পারবো কি পারবো না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছো। গত ক্লাসে আমরা স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া নিয়ে আলোচনা করেছি। স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া আমরা দেখেছি একটা বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্ত হয়, যদি কোষ বিভবের মান পজিটিভ আসে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, যদি কোষ বিভবের মান ঋণাত্মক আসে তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। একই কনসেপ্টের উপর ভিত্তি করে আজকে আমরা আরেকটা টপিক করব, সেটা হচ্ছে পাত্রে রাখা যাবে কিনা। পাত্রে রাখা যাবে কিনা, ঠিক আছে? পাত্রে রাখা যাবে কি যাবে না এটা আমাদের কোষ বিভবের উপর ডিপেন্ডেন্ট, কোষ বিভবের রিলেটেড কোষ বিক্রিয়ার উপর ডিপেন্ডেন্ট। একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি ঘটবে না সেটার উপর ডিপেন্ডেন্ট আমি ওই ধাতুর দ্রবণ ওই পাত্রে রাখতে পারবো কি পারবো না। তো সব কিছু ডিটেলস নিয়ে আজকের ক্লাসে আলোচনা করবো। বুঝতে হবে না, বোঝার পরে আগে জাস্ট রিডিং পড়ার জন্য আমি ক্লাস প্রেজেন্টেশনটা দিই, ঠিক আছে? মানে আজকের ক্লাসে কি কি পড়ানো হবে এগুলোর একটা সামারি তোমাদেরকে ক্লাসের আগে দেয়া হয়। সো সেই জিনিসটা, ক্লাসের প্রেজেন্টেশনটা তোমাদেরকে আমি এখন একটু পড়ে শোনাবো, তারপর আমি ব্যাখ্যায় চলে যাব, ঠিক আছে? দেখো, পাত্রে রাখা যাবে কিনা। যে কোষ বিক্রিয়া, আমরা কোষ বিক্রিয়া সম্পর্কে জানি, অর্ধকোষ কোষ বিক্রিয়ার উপর আমরা আলাদা একটা ক্লাস করেছিলাম। যে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না সে ধাতুর পাত্রে দ্রবণ রাখা যাবে। আমরা স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া নিয়ে ক্লাস করেছি, কোন বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, কোন বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না সেটা আমরা জানি। যদি পজিটিভ আসে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, যদি নেগেটিভ আসে মাইনাস আসে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। এই স্বতঃস্ফূর্তভাবে ঘটা না ঘটার উপর ডিপেন্ড করবে পাত্রে রাখা যাবে কি যাবে না। যদি কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না, যে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না সে ধাতুর পাত্রে দ্রবণ রাখা যাবে। বোঝাবো পরে। যে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে সে ধাতুর পাত্রে দ্রবণ রাখা যাবে না। বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটলে পাত্রে রাখা যাবে না। বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে না ঘটলে পাত্রে রাখা যাবে। বুঝিয়ে বলবো পরে, আগে দুইটা পয়েন্ট মেমোরাইজ করে ফেলো, মাথায় ঢুকিয়ে ফেলো যে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে যদি না ঘটে পাত্রে রাখা যাবে। যদি স্বতঃস্ফূর্তভাবে ঘটে তাহলে পাত্রে রাখা যাবে না। টার্মগুলো আমি বোঝাবো পরে। কোষ বিভব নির্ণয়ের সময় পাত্রটা অ্যানোড হিসেবে ক্রিয়া করবে। আমি বের করছি এই ধাতুর পাত্র ওই ধাতুর রাখা যাবে কিনা। মনে রাখবা পাত্রটা সবসময় অ্যানোড হিসেবে ক্রিয়া করবে। এখানে প্রশ্নটা দেখো, জিঙ্ক ধাতুর পাত্রে ফেরাস সালফেট দ্রবণ রাখা যাবে কিনা, ঠিক আছে? তাহলে আমি বলেছি পাত্রটা অ্যানোড হিসেবে ক্রিয়া করতে হবে। তাহলে আমরা সবসময় জিঙ্ক, এই যে জিঙ্ক, এটাকে অ্যানোডে রেখে কোষ বিভব নির্ণয় করব। জাস্ট পাত্রে রাখা যাবে কিনা এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে মাথায় রাখবে পাত্র সবসময় অ্যানোড হিসেবে ক্রিয়া করবে। পাত্র সবসময় অ্যানোড হিসেবে ক্রিয়া করবে। মনে করবা, মাথায় রাখবো সবসময় কোন একটা ধাতুর দ্রবণে, কোন একটা ধাতুর পাত্রে একটা নির্দিষ্ট দ্রবণ রাখা যাবে কি যাবে না সেটা নির্ভর করে কোষ বিভবের মানের উপর, বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটছে কিনা তার উপর, পাত্রটি অ্যানোড হিসেবে ক্রিয়া করছে কিনা তার উপর। কোষ বিভব নির্ণয়ের সময় পাত্র
অ্যানোড হিসেবে ক্রিয়া করবে, ধাতুর দ্রবণটি ক্যাথোড হিসেবে ক্রিয়া করবে। জাস্ট পাত্র অ্যানোড মুখস্থ, পাত্র অ্যানোড, এটা মাথায় করতে করতে শিখে যাবা। পাত্র অ্যানোড, যার জারণ বিভব বেশি সে অ্যানোড হিসেবে ক্রিয়া করবে। এবার দেখো, মনে করে এটা প্রশ্নের সমাধান দিচ্ছে না, জাস্ট জিঙ্ক ধাতুর পাত্রে ফেরাস সালফেট দ্রবণ রাখা যাবে কিনা। দেখো, আমি একটা জিঙ্ক ধাতুর পাত্র নিলাম, এই পাত্রটা কিসের তৈরি? জিঙ্কের তৈরি। এটা জিঙ্কের পাত্র, ঠিক আছে, জিঙ্কের পাত্র। এখানে আমি এই ম্যাথটা করাচ্ছি না, এখন ম্যাথটা করাচ্ছি না, কনসেপ্টটা বোঝাচ্ছি। এই পাত্রে আমি ফেরাস সালফেট রাখতে পারবো কি পারবো না? আচ্ছা, আমি এখানে ফেরাস সালফেট দিচ্ছি, এই পাত্রে যদি ফেরাস সালফেট দ্রবণ রাখি, বিক্রিয়া হবে, জিঙ্ক পাত্রের সাথে ফেরাস সালফেট বিক্রিয়া করবে। বিক্রিয়া করে জিঙ্ক সালফেট উৎপন্ন হবে, মুক্ত আয়রন পাওয়া যাবে। কনসেপ্টটা ক্লিয়ার? যদি বিক্রিয়াটা ঘটে, যদি এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে যায়, জিঙ্ক আর ফেরাস সালফেট যদি বিক্রিয়া করে ফেলে, কোষ বিক্রিয়াটা যদি স্বতঃস্ফূর্তভাবে ঘটে, পাত্রটা থাকতেছে না, তাহলে জিঙ্ক দ্রবণ ফেরাস সালফেট রাখা কি নিরাপদ? রাখা যাবে? যাবে না। কারণ জিঙ্কের পাত্রে আমি যদি ফেরাস সালফেট রাখি, বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে যদি ঘটে যায়, যদি বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে, পাত্রে রাখা নিরাপদ নয়। আমি কোষ বিভব নির্ণয় করলাম, মনে করে এই কোষ বিভব নির্ণয় করে আমি দেখলাম যে বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে, বিক্রিয়া ঘটে যাচ্ছে। জিঙ্কের পাত্রে ফেরাস সালফেট রাখলে বিক্রিয়া ঘটে যাচ্ছে, বিক্রিয়া ঘটলে পাত্রটা তো আর থাকবে না। তাহলে জিঙ্কের পাত্রে ফেরাস সালফেট রাখা নিরাপদ হবে না। কখন? যখন কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। স্বতঃস্ফূর্তভাবে ঘটলে রাখা নিরাপদ নয়। পয়েন্টটা বোঝালাম। স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না, না স্বতঃস্ফূর্তভাবে ঘটলে পাত্রে রাখা যাবে না বলেছে। স্বতঃস্ফূর্তভাবে ঘটে গেল এই বিক্রিয়াটা, তাহলে আমি ফেরাস সালফেটকে জিঙ্ক দ্রবণে রাখতে পারবো না। রাখলেই বিক্রিয়া হয়ে যাবে, রাখলেই বিক্রিয়া হয়ে যাবে, বিক্রিয়া হলে পাত্রটা উধাও হয়ে যাবে, তাহলে রাখা যাবে না। এই যে 2 নম্বর পয়েন্টটা, যে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে সে ধাতুর পাত্রে দ্রবণ রাখা যাবে না। তাহলে এই পাত্রে যদি, জিঙ্কের পাত্রে যদি ফেরাস সালফেট নেওয়া হয়, নেওয়ার পর যদি বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে যায়, বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে যায়, পাত্রে রাখা যাবে না, নিরাপদ নয়। যদি বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে না ঘটে, আমি জিঙ্কের পাত্রে ফেরাস সালফেট রাখলাম, দেখলাম বিক্রিয়া হচ্ছে না, বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটছে না, তাহলে রাখা নিরাপদ। ঠিক আছে? এই যে দেখো, এটা কি গ্লাস ক্লিনার, বোর্ড পরিষ্কার করি আর কি, এভাবে কোথাও মেরে দিলাম, বোর্ড পরিষ্কার করে আর কি, এভাবে এটা দিয়ে। হ্যাঁ, তো এটা কি গ্লাস ক্লিনার। হ্যাঁ, এই পাত্রে ভিতরের পদার্থগুলো তো কেমিক্যাল, এই প্লাস্টিকের সাথে এটা যদি বিক্রিয়া করে ফেলতো পাত্রটা থাকতো না। এখানে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটছে না, ঘটছে না বলে এখানে এটা রাখা গিয়েছে। যদি রাখা যেত, বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্তভাবে ঘটতো, এটা রাখা যেত না। ঠিক আছে? গ্লাস ক্লিনার, বোর্ড ক্লিন করি আর কি গ্লাস ক্লিনার দিয়ে। আচ্ছা যাক, তাহলে কি বললাম? কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটলে রাখা নিরাপদ নয়, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে না ঘটলে রাখা নিরাপদ। ক্লিয়ার? এই প্রবলেমটা সলভ করব, পরীক্ষায় সৃজনশীলে এভাবে আসতে পারে
জিঙ্ক ধাতুর পাত্রে ফেরাস সালফেট দ্রবণ রাখা যাবে কিনা। আমাদের কি জিঙ্ক, এটা কি দেয়া আছে, এটা জারণ বিভব দেয়া আছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে, জারণ বিক্রিয়া ইন্ডিকেট করে, তাই এটা জারণ বিভব। আয়রন থেকে আয়রন 2+ হচ্ছে, তাহলে এটা জারণ বিভব, উভয় জারণ বিভব দেয়া আছে। জিঙ্ক ধাতুর পাত্রে ফেরাস সালফেট দ্রবণ রাখা যাবে কিনা। রাখা যাবে কি যাবে না সেটা নির্ভর করবে বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে কিনা তার উপর। আমি যদি জিঙ্ক ধাতুর পাত্রে ফেরাস সালফেট দ্রবণ রাখি, কি বিক্রিয়া হবে? জিঙ্ক ধাতুর পাত্রে ফেরাস সালফেট দ্রবণ রাখলাম, জিঙ্ক সালফেট হচ্ছে আর আয়রন হচ্ছে, কেমন? ঠিক আছে। আচ্ছা, এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি ঘটবে না সেটার উপর নির্ভর করবে পাত্রে রাখা যাবে কি যাবে না। ঠিক আছে না? আমি বলেছিলাম পাত্র মানে অ্যানোড, তাহলে এখানে জিঙ্ক, এটাকে অ্যানোড ধরতে হবে, এটাকে ক্যাথোড ধরতে হবে। ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে জিঙ্কের জারণ ঘটছে কিভাবে দেখো, এখানে জিঙ্কের জারণ সংখ্যা 0, এখানে জারণ সংখ্যা +2, এখানে আয়রনের জারণ সংখ্যা 0, এখানে আয়রনের জারণ সংখ্যা কত? 2+। কেমন? ঠিক আছে, ঠিক আছে কিনা? +2 আর কি, 2+ +2, ওই যে বিক্রিয়ায় 2+ লেখে আর কি, এটা তোমরা জানো। তাহলে দেখো, আমি বলেছিলাম জারণ সংখ্যার বৃদ্ধি মানে জারণ বিক্রিয়া। জিঙ্ক 0 থেকে 2+ হচ্ছে, তাহলে জারণ, জিঙ্কের জারণ ঘটছে, জারণ মানে অ্যানোড, জারণটা অ্যানোডে থাকবে, জারণ সংখ্যার হ্রাস 2 থেকে 0 হচ্ছে, তাহলে আয়রনের বিজারণ ঘটছে। তাহলে আমি অ্যানোডে কি পাবো? জিঙ্ক পাবো, ক্যাথোডে আয়রন পাবো। পাত্র মানে অ্যানোড, এত কিছু মনে রাখতে না পারলেও বিক্রিয়াটা দেখিয়ে পাত্র, জিঙ্ক পাত্র, তাহলে জিঙ্ক অ্যানোড, কিছু জিনিস মুখস্থ মেরে দিতে হয়। ঠিক আছে, বুঝে করলে এভাবে পাত্রটা অ্যানোড হিসেবে ক্রিয়া করছে কিনা, করছে অবশ্যই, পাত্র জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে? E0 জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে। ম্যাথগুলো যখন পেরে যাবা, আমার কথা শোনো, তোমরা করো অনেক জায়গায়, বুঝো, করতে গিয়ে ভুল করো না, নিজে করতে গেলে অনেক সময় আটকায় যাও। আমার কাছে করো, আমি বলবো না আমি অনেক ভালো পড়াচ্ছি, আমি বলবো না আমার চেয়ে ভালো কেউ পড়াতে পারবে না, তবে করে যা, যখন নিজে করে একটার পর একটা ম্যাথ ঠাস 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 মিলে যাবে, এর চেয়ে খুশি পৃথিবীতে আর কিছুতে লাগে না। ঠিক আছে, তড়িৎ রসায়ন শেষ করে টেস্ট পেপারটা খুলে নিজে বসবা, ট্রাই করবা, দেখবে যে ঠাস 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 প্রত্যেকটা ম্যাথ মিলে যাচ্ছে, কি যে খুশি লাগবে। গ্রুপে তখন পোস্ট করি, কারণ এগুলো ভুল করা সহজ, কঠিন নয়, কিন্তু ভুল করে ফেলে, প্লাস মাইনাস, জারণ বিজারণ, ক্যাথোড অ্যানোডে ভুল করে ফেলে। আচ্ছা দেখো, জারণ বিভব দেয়া আছে। আচ্ছা, আমরা কোষ বিভব নির্ণয় কি বলেছিলাম? শুধু একটা সূত্র ইউজ করব, E0 ক্যাথোড বিজারণ মাইনাস অ্যানোড বিজারণ, বিজারণ বিভবের সূত্র দিয়ে না আমরা কাজ করি, তাহলে এটা জারণ বিভব দেয়া আছে, জারণ বিভবকে আমরা বিজারণ বিভবে কনভার্ট করব। কিভাবে? আয়নটা আগে নিয়ে আসবো, প্রশ্নে কি দেয়া আছে ডাজেন্ট ফ্যাক্ট, আমরা আমাদের মতো সূত্র দিয়ে করব। আমরা একটা সূত্রই জানি, বিজারণ, আমরা বিজারণে নিয়ে গেলাম, তো মাইনাস করে দিই। এবার আয়রনেরটা দেওয়া আছে, ঠিক আছে, কত? ঠিক আছে, জারণ বিভব দেওয়া আছে, বিজারণ বিভবে নিয়ে যাব, কারণ আমরা বিজারণের সূত্র জানি। ঠিক আছে,
আমরা দেখতে চাই আমাদের এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি না। তাহলে এই বিক্রিয়ার উপর ভিত্তি করে আমি যদি একটা কোষ গঠন করি, কোষটা হবে অ্যানোড। আমি বলছি পাত্র অ্যানোড, এখানে জিঙ্কের জারণ, জিঙ্ক অবশ্যই অ্যানোডে থাকবে, জিঙ্কটা পাত্র হিসেবে কাজ করবে, পাত্র মানে অ্যানোড, তাহলে অ্যানোডে থাকবে জিঙ্ক, তাহলে জিঙ্ক অ্যানোডে থাকবে, আয়রন ক্যাথোডে থাকবে। এই কোষটার কোষ বিভব নির্ণয় করে আমি বুঝতে পারবো এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি না। এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি ঘটবে না তার উপর নির্ভর করবে পাত্রে রাখা যাবে কি যাবে না। ঠিক আছে, তাহলে আমি কোষ বিক্রিয়া লিখলাম, জারণ বিভবগুলোকে বিজারণ বিভবে নিয়ে গেলাম, কোষ পেয়ে গেলাম কোষ বিক্রিয়া থেকে। পাত্র মানে অ্যানোড, এটা মাথায় রেখে ম্যাথ করবা। বুঝাইলাম পাত্র মানে কেন অ্যানোড, সবসময় পাত্রের ক্ষেত্রে জারণ সংখ্যার বৃদ্ধি ঘটে। ওকে, সৃজনশীলের কনসেপ্টটা কাজে লাগে। এখন এটার কোষ বিভব নির্ণয় করবো আমরা কিভাবে? আমরা জানি তোমাদের জন্য অনেক সুখবর আসছে, অনেক সুখবর। জৈব রসায়নের মতো বেজাল্য অধ্যায় ফ্রিতে পাবো ইনশাল্লাহ। ইনট কোষ ইকুয়াল টু ইনট ক্যাথোডের বিজারণ বিভব তড়িৎ রসায়ন অধ্যায় সহজ, কিন্তু সবাই ভুল করে কোথায়? অ্যানোড ক্যাথোড জারণ বিজারণ প্লাস মাইনাস এই জায়গাগুলোতে ভুল করে। ম্যাথগুলো যখন মিলে যাবে, ক্যাথোড কি এখানে, ঠিক আছে? তো আমরা তো জানি এর মান কি এটা বসিয়ে দিবে নাকি? না, বিজারণ বিভব বসাই আমরা বিজারণ বিভবে কনভার্ট করেছি। ডিরেক্ট এইভাবে বসাবো। ক্লিয়ার? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, 0.76 minus 0.44 0.32 প্লাস দিবা 0.32 ভোল্ট। দেখো, প্লাস বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, মানে এই জিঙ্কের পাত্রে ফেরাস সালফেট দ্রবণ দিলে ফেরাস সালফেট এই জিঙ্কগুলোকে খেয়ে ফেলবে, তাহলে এটাকে রাখা নিরাপদ। যেহেতু কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, তাই জিঙ্ক ধাতুর পাত্রে ফেরাস সালফেট দ্রবণ রাখা যাবে না। ক্লিয়ার? এটা পরীক্ষায় আসতে পারে, আসবে পরীক্ষায়, আমি যা করাচ্ছি তাই আসবে।
এটা সৃজনশীল প্রশ্ন, ঘতে আসছে, আমি তোমাদেরকে সুন্দর করে দিলাম। দেখো আমাদেরকে তিনটা অর্ধকোষের জারণ বিভব দেওয়া আছে। একটা এ অর্ধকোষ জারণ বিভব দেওয়া আছে 0.40 ভোল্ট, আর একটা বি অর্ধকোষ বি থেকে B3 প্লাস হচ্ছে 1.66 ভোল্ট, পি থেকে P2 প্লাস হচ্ছে 0.44 ভোল্ট। বলা হচ্ছে এই যে 3 নং দ্রবণটা P2 প্লাস, পি থেকে P2 প্লাস যে হচ্ছে পি ধাতুর 3 নং দ্রবণটাকে, এই দ্রবণটাকে এ ও বি ধাতু নির্মিত কোন পাত্রে রাখা নিরাপদ? আমি 3 নং দ্রবণটাকে বি পাত্রে রাখতে পারবো নাকি এ পাত্রে রাখতে পারবো? কোন পাত্রে রাখা নিরাপদ? মানে 3 নং দ্রবণটা পি থেকে P2 প্লাস যে উৎপন্ন হয় এই দ্রবণটা এ ধাতুর পাত্রে রাখা নিরাপদ নাকি বি ধাতুর পাত্রে রাখা নিরাপদ? এটা মাথায় রেখে আমরা করব জিনিসটা। আমরা দেখব পি আর এ একবার করব, পাত্রে রাখা নিরাপদ কিনা দেখব। পি আর বি একবার করব, নিরাপদ কিনা সেটা দেখব। ঠিক আছে? আমি বলেছিলাম পাত্র সবসময় অ্যানোড হিসেবে ক্রিয়া করবে। কোষ বিভব নির্ণয়ের সময় পাত্র সবসময় অ্যানোড হিসেবে ক্রিয়া করবে। তাহলে আমি প্রথমে দেখতে চাই পি দ্রবণটা এ ধাতুর পাত্রে রাখা যায় কিনা। এ ধাতুর পাত্রে রাখা যাবে নাকি বি ধাতুর পাত্রে রাখা যায়, সেটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে? তাহলে তোমরা খাতায় প্রশ্নে প্রথমে লিখবে কোনো দ্রবণকে পাত্রে রাখার ক্ষেত্রে দুটি জিনিস খেয়াল রাখতে হয়, দুটি জিনিসের উপর লক্ষ্য রাখা জরুরি। এক, পাত্রটি অ্যানোড হিসেবে ক্রিয়া করছে কিনা, বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে কিনা। ঠিক আছে? তো পাত্রটি অ্যানোড হিসেবে যদি ক্রিয়া করে তাহলে আমরা দেখব এ ধাতুর ক্ষেত্রে প্রথমে লিখবে এভাবে, এ পাত্রের ক্ষেত্রে এভাবে লিখবে, এ পাত্রের ক্ষেত্রে। এ পাত্র নিয়ে যদি আমরা কাজ করি, পাত্রটা অ্যানোড না, পাত্রটা অ্যানোড লিখবে, দেওয়া আছে। আমি বোর্ড মুছে মুছে করবো, কেমন? জায়গা হবে না। এ পাত্রের ক্ষেত্রে এ পাত্র নিয়ে দেখাচ্ছি, দেওয়া আছে। আমি পি দ্রবণটা এ পাত্রে রাখবো, পি দ্রবণটা এ পাত্রে রাখবো। বলতেছে পি 3 নং দ্রবণটা এতে রাখা যাবে নাকি বিতে রাখা যাবে। তাহলে আমি প্রথমে এতে রেখে দেখি কি কি দেওয়া আছে। এ এর জারণ বিভব দেওয়া আছে ইকুয়াল টু প্লাস 0.40 ভোল্ট। তাহলে আমরা তো জারণের সূত্র ইউজ করি না, আমরা বিজারণ ইউজ করি। তাহলে আমরা এটাকে বিজারণে কনভার্ট করব। ক্লিয়ার? ঠিক আছে, আমরা পি দ্রবণ নিয়ে কাজ করতেছি না, এ আর পি। তাহলে পি এর বিভবটা দেখো, 4 নম্বরের প্রশ্ন তো একটু লেন্দি আর কি। পি কত? প্লাস 0.44। তো আমরা তো বিজারণ ইউজ করি, তাহলে বিজারণ নিয়ে যাও। ঠিক আছে? হ্যাঁ, তো এ পাত্রের ক্ষেত্রে পাত্রটা অ্যানোড হিসেবে ক্রিয়া করে না, তাহলে এ কে অ্যানোডে রেখে, পাত্রটা অ্যানোড হিসেবে ক্রিয়া করে, এ কে অ্যানোডে রেখে কোষ গঠন করতে হবে। এ কে অ্যানোডে রেখে কোষ গঠন করতে হবে। তো অ্যানোড থাকে বাম দিকে, ক্যাথোড থাকে ডান দিকে। এ কে অ্যানোডে রেখে কোষ গঠন করলাম, এটা হচ্ছে নিয়ম। পাত্রটা অ্যানোড হিসেবে ধরে বের করব। তাহলে এই কোষটার কোষ বিভব এখন আমরা নির্ণয় করব। আমি আবার বলি একটু, আমরা প্রথমে দেখতে চাচ্ছি আমি P2 প্লাস দ্রবণটা, পি দ্রবণটা এ পাত্রে রাখা যাবে কিনা, কারণ আমাদের প্রশ্ন হচ্ছে 3 নং দ্রবণকে এ ও বি ধাতু নির্মিত কোন পাত্রে রাখা নিরাপদ।
তাহলে আমি এ পাত্রে প্রথমে রাখবো। এ পাত্রে রাখার ক্ষেত্রে আমাকে এটা অ্যানোড ধরতে হবে। তাহলে অ্যানোড ধরে আমি কোষ গঠন করলাম। আমাদের বিভব মানগুলো দেয়া আছে, বিভব মানগুলোকে আমি বিজারণে কনভার্ট করে এখন ইজিলি করব। আমরা জানি তাহলে ক্যাথোড কি? পাত্র সবসময় অ্যানোড হিসেবে ক্রিয়া করে বলছি না? তাহলে আমরা দেখতেছি এখানে পাত্র অ্যানোড হিসেবে ক্রিয়া করছে। তাহলে বসাও। কত আসবে এটা? এটা আসবে তোমার 0.44 0.40। কত আসে? -0.04। যেহেতু ঋণাত্মক, বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না, তাই রাখা যাবে, পাত্রে রাখা যাবে, নিরাপদ। এটা নিরাপদ, যেহেতু ঋণাত্মক আসতেছে, পাত্রে রাখা যাবে। পি 3 নং দ্রবণটা এ ধাতুর পাত্রে রাখা নিরাপদ। বিটাও তো করে দেখাইতে হবে। বিটা যে নিরাপদ না সেটা দেখাইতে হবে না? কীভাবে দেখা? এটা তো বুঝছো, এতটুকু সবাই বুঝছো। এটা এ পাত্রে রাখা নিরাপদ, এটা বুঝছো সবাই? সবার ঠিকঠাক হয়েছে? বি পাত্রের ক্ষেত্রে, বি পাত্রে যদি রাখি, বি পাত্রটা অ্যানোড হিসেবে ক্রিয়া করবে না? বি পাত্রটা অ্যানোড হিসেবে ক্রিয়া করবে না? তাহলে অ্যানোডে আমি বি দিব। এই যে B3 প্লাস P2 প্লাস P, আমার কোষ হবে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে কোষ। এই জায়গায় আমরা লিখব দেওয়া আছে আমাদের বি আর পি এর ডেটা লাগতেছে। তাহলে ই নট B3 প্লাস ইকুয়াল টু প্লাস 1.664। তো এটা তো জারণ, আমাদেরকে বিজারণে কনভার্ট করতে হবে। তাহলে আমি যদি এটাকে উল্টে দিই, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে বি পাত্র অ্যানোড হিসেবে ক্রিয়া করবে। তাহলে আমরা লিখতে পারি ক্যাথোড হবে এই। কত আসে? 1.26 আসবে। এটা আসতেছে পজিটিভ, তাহলে এই পাত্রে রাখা নিরাপদ নয়। তোমরা বলবে যেহেতু এ ধাতুর ক্ষেত্রে কোষ বিভবের মান ঋণাত্মক, তাই পাত্রে রাখা নিরাপদ। বি ধাতুর
দ্রবণের ক্ষেত্রে কোষ বিভবের মান ধনাত্মক, অর্থাৎ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটলে পাত্রে রাখা নিরাপদ নয়। ঠিক আছে, ক্লিয়ার?